আসসালামু আলাইকুম। আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগাঁ থেকে। আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকেও ব্লগটা একদম সকালের নাস্তা থেকে শুরু করছি। আশা করি স্কিপ না করে দেখবেন, ভালো লাগবে। তো আজকে সকালে লুচি আর ছোলার ডাল রান্না করব। তো এটা কিন্তু খুবই পছন্দের একটি নাস্তা বাড়ির সবারই, কিন্তু সময় সুযোগের অভাবে করা হয় না। যদিও আমি খুব ফাঁকিবাজি নাস্তা বেছে বেছে করি, তারপরেও মাঝে মধ্যে তো পরিবারের সবার পছন্দের নাস্তা তৈরি করতে হবে, তাই না? তো যাই হোক, আমি সকালে উঠে ছোলাটা ভিজিয়ে দিয়ে তারপরে আটাটা মেখে রেখে দিয়েছিলাম। তারপরে আবার ছোলার জন্য পেঁয়াজ রসুন কেটে তারপরে কিন্তু ছোলাটা একবারে সব মশলা দিয়ে মাখিয়ে তুলে দিয়েছি, একটা টমেটো দিয়েছি। তো এইভাবে খুব সহজে কিন্তু ছোলা রান্না করা যায়। আর যেহেতু এটা ভিজানো ছিল ঘন্টাখানেকের মতো, আর প্রেশার কুকারে দিয়েছি, তাই খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওই পাশে ছোলা হচ্ছে আর এই পাশে আমি পুরিগুলো একটু বানিয়ে নিচ্ছি। তো একবারে কিন্তু অনেক পুরি বানাবো না, 4-5টা বানাবো, তারপরে ভাজতে শুরু করব। আর বাকিগুলো ভাজতে ভাজতেই বানিয়ে নিব, তাছাড়া একটার সাথে আরেকটা লেগে যাবে। তো এইভাবে যদি একটু গুছিয়ে কাজ করা যায়, অলসতা না করে, তাহলে কিন্তু অনায়াসে সংসারে কাজ করে তার পাশাপাশি কিন্তু আমরা শখের কাজগুলো করতে পারি। আর এই কথাটা বলছি কেন, আমাকে গতকাল আমার গত ভিডিওতে একটা আপু কমেন্ট করেছে যে আমি এত কিছু কিভাবে করি, মানে আমার সিকা বানানো দেখে হয়তো বা উনি বলেছে। তো আসলে ইচ্ছা থাকলেই কিন্তু আমরা উপায় বের করতে পারি। তো যেহেতু আমি একটা বিজনেস সামলাই, আমার 50-60 জন কর্মী আছে, তাদেরকে কিন্তু আমার প্রচুর সময় দিতে হয়, নতুন ডিজাইন তৈরি করতে হয়, সেগুলো ট্রেসিং করতে হয়, ছাপ দিয়ে কর্মীদের কাছে সুতার ম্যাচিং সহ বুঝিয়ে দিতে হয়। তো সব কিছু মিলে কিন্তু অনেক সময়ের একটা ব্যাপার। তারপরেও আবার এই যে ব্লগিং করছি, তো এখানেও কিন্তু যারা ব্লগিং করেন তারা জানেন একটা সারাদিনের কাজকর্ম ছোট ছোট ফুটেজ নিয়ে একটা ব্লগ তৈরি করে সেটা এডিট করে ভয়েস ওভার করে আপলোড করতেও কিন্তু একটা সময়ের ব্যাপার। আর সংসার তো আছেই, স্বামী সন্তান, সেগুলোর কথা নাই বা বললাম। তো যাই হোক, যেটা বলছিলাম যে ইচ্ছা থাকলে কিন্তু আমরা মেয়েরা অনেক কিছু করতে পারি। এই সদিচ্ছার জন্যই কিন্তু অনেকেই অনেক কিছু করতে পারে। আবার এই ইচ্ছার অভাবেই অনেকে শুধু অলসতা করে ঘুমিয়ে গসিপ করে মোবাইল স্ক্রলিং করেই সময় পার করছে। তো এখন বিষয়টা দেখতে হবে যে আপনি কোন কাজে আপনার এই মূল্যবান সময়টা ব্যয় করবেন। এমন কাজে ব্যয় করবেন যেটার আপনি খুব ভালো একটা বেনিফিট পাবেন, নাকি এমন কাজে ব্যয় করবেন যেটা একদমই মূল্যহীন, অর্থহীন। তো সেটা ডিপেন্ড করবে আপনারই উপরে। আপনি চাইলেই অনেক কিছু করতে পারেন, আবার চাইলেই একদম অলসতা করে দিনটা কাটিয়ে দিতে পারেন। তো আমার ছোট থেকে যে কোনো কাজের প্রতি খুব বেশি ঝোঁক, এবং যেটা করব সেটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখে তারপরে ছাড়ি। তো কথা বলতে বলতে কিন্তু আমার এই যে সকালের নাস্তাটা শেষ। এর মাঝে কিন্তু মেয়েকে স্কুলে দিয়ে আসছি, আবার নিয়ে আসছি, তারপরে আবার মেয়েকে মসজিদে দিয়ে আসছি। তো এখন আমি এই 1 ঘন্টা সময় পর আবার মেয়েকে নিতে যাব। তো এর মাঝে কিন্তু দুপুরের কোটা বাছা মোটামুটি রেডি করে ফেলবো, তারপরে মেয়েকে নিয়ে এসে রান্না করে ফেলবো। তো এই যে একটা কাজের ফাঁকে ফাঁকে আরেকটা কাজ করা, তো এই কাজগুলো কিন্তু যদি আমি অলসতা করে না করতাম তাহলে কিন্তু শেষ করতে পারতাম না সময় মতো। তা আমি এখন এই যে ডাটাগুলো উঠালাম, 2টা বেগুন কেটে নিব, আর এর ফাঁকেই কিন্তু আমি কোটা বাছা করে সব রেডি করে ফেলবো, আর মেয়েকে নিয়ে এসে তারপরে রান্না বসিয়ে দেব। রান্না বসিয়ে গেলে একটু টেনশন হয়, যেহেতু গ্যাসের চুলায় রান্না, কখন কোন দুর্ঘটনা ঘটে, বাই চান্স কোনো কারণে রাস্তায় আমার দেরিও হতে পারে। তো সব কিছু চিন্তাভাবনা করে কখনো আমি রান্না চাপিয়ে কোথাও যাই না, একটু দেরি হলেও বাসায় এসে তারপরে রান্না চাপাই দিই। তো এখানে আমি ক্ষুরার যে ডাটার নিচের শক্ত অংশ, সেটা ডাল দিয়ে মেখে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম। এর ফাঁকে কিন্তু আমি মাছগুলো হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেগুলো এখন ভাজতে দিব। তারপরে যে তরকারি রান্না করব সেগুলো ধুয়ে কিন্তু রেডি করে নিব। তো এভাবে একটা কাজের পাশাপাশি কিন্তু আমরা আরেকটা কাজ করতে পারি। যদিও আমি মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়ে রান্না বসাই, যখন মেয়েকে রেখে আসি এর ফাঁকেই কিন্তু আমার মোটামুটি কাজ হয়ে যায়, টুকিটাকি কাজ রান্নার পাশাপাশি করতে থাকি।
আর এই মাছ ভাজতে ভাজতে আমার ভাই আপুদেরকে সেই পুরনো রিকোয়েস্টটাই করছি, আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আমার মাছ ভাজিটা হয়ে গেছে, এখন আমি মশলা কষিয়ে তারপরে তরকারিটা ভালো করে কষিয়ে ঝোলের পানি দিব। তা ইদানিং কিন্তু আবার তরকারি সরিষার তেল দিয়ে রান্না করছি। মেয়ের বাবা চাচ্ছে যে সরিষার তেলের তরকারি খাবে, তো এই জন্য 2 রকমের তেলই নিয়ে আসছে। ভাজি ভুজি বা নাস্তা বানানোর জন্য কিন্তু সয়াবিন তেলটা লাগে, আর সরিষার তেল দিয়ে রান্না করে খেতে আমারও খুব একটা খারাপ লাগে না, কোনো সমস্যা হয় না। অনেকে হয়তো খেতে পারে না, কিন্তু আমার ক্ষেত্রে মাংসের তরকারি তো সরিষার তেল দিয়েই ভালো লাগে। তো মাছের তরকারিটাও এখন সরিষার তেল দিয়ে রান্না করছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে না কষালে মশলার একটা উটকো গন্ধ থাকে, যেটা তরকারি খেতে ভালো লাগে না। তা আমি এখানে ডাঁটা, আলু আর বেগুন ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এটাও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে কিন্তু ঝোলের পানি দেব। আর যখন খুব ভালো করে একদম বলক চলে আসবে, তরকারি প্রায় 70% হয়ে যাবে, তখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দেব। কারণ ভাজা মাছ তখন দিলে মাছগুলো আর খুব বেশি নরম হবে না। তরকারি হওয়ার শেষের দিকে দিলে দেখা যায় যে মাছটার যে একটা স্মেল সেটাও তরকারির মধ্যে চলে যায়, মাছের স্বাদটা আর মাছটাও ভালো থাকে। আর বলক আসার সাথে সাথে দিলে দেখা যায় যে মাছটা অনেক বেশি নরম হয়ে যায়। তো যাই হোক, আমার আপুরা অনেক বেশি অভিজ্ঞ এবং তারা খুব সুন্দর সুন্দর তরকারি রাঁধে দেখি। তবে অঞ্চল ভেদে কিন্তু এক এক জায়গার রান্নাবান্নার ধরন এক এক রকম, মশলাপাতিও এক একজন এক এক রকম খায়। অনেককেই দেখি আমি মাছের তরকারিতে ধনে গুঁড়া খাই, কিন্তু আমরা কিন্তু মাছের তরকারিতে কখনো ধনে গুঁড়া দিই না। শুধু আদা, রসুন, পেঁয়াজ, জিরা এগুলো একসাথে বেটে একটা মশলা তৈরি করা হয়। মাছের তরকারিতে কিন্তু আমরা সেটাই ব্যবহার করি, কোনো রকমের গরম মশলা ইউজ করি না বা ধনে আমি ইউজ করি না। ধনে শুধু মাংস, হাঁসের মাংস বা গরুর মাংসতে দেওয়া হয়, অনেক সময় মুরগির মাংসতেও আমরা ধনে দেই না। তো যাই হোক, এই যে এক এক জায়গায় এক এক রকম কিন্তু খাবার প্রচলন, মশলাপাতি থাকে, রান্নার প্রসেসটাও একটু আলাদা থাকে। আমি এখানে যে ডাঁটার শক্ত অংশটা দিয়ে ডাল রান্না করেছিলাম সেটাতে ফোড়ন দিয়ে দিলাম, আর এখানে একটা মরিচ ভেজে নিচ্ছি। আর এখানে আমি তারপরে একটু রসুন বেশি করে দিয়ে একটা পেঁয়াজ দিয়ে ভেজে নেব, আর সেটা হাতে মাখিয়ে রসুনের একটা ভর্তা করে নেব। তো এইভাবে রসুনের ভর্তাটা করলে কিন্তু খেতে অনেক মজা লাগে গরম ভাতের সাথে। রসুন পুড়িয়েও ভর্তা করা যায়, রসুন একদম খোসা সহ পুড়িয়ে তারপরে সেটা ছিলে ভর্তা করলে অনেক বেশি ভালো লাগে। তো আমি আসলে একটু এই সজনে সজনে বলছি সরি ডাঁটার যে ডাল রান্না করেছি এটা একটু এই ভর্তা আর আচার দিয়ে ভাত খাবো, সেজন্যই অল্প করে ভর্তাটুকু করে নিলাম। তো এই ভর্তা আসলে খুব বেশি করার প্রয়োজন পড়ে না, অল্প হলেই কিন্তু খেতে অনেক মজা লাগে। তো আমি হাতে মরিচটা লবণ দিয়ে কচলে তারপরে কিন্তু পেঁয়াজ রসুন যে ভেজে নিয়েছি সেটা হাতে চটকেই ভর্তা করব। এটা পাটাতে বাটা বা অন্য কিছু ব্লেন্ড করারও প্রয়োজন পড়ে না, এটা এভাবেই খেতে অনেক বেশি মজা লাগে। তো এই যে আমি আমের আচার, রসুনের ভর্তা আর ডাঁটার তরকারিটা নিয়েছি, আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি করে ভাত খেয়েছি। আর মাছের তরকারিটা রাতে খাবো ইনশাল্লাহ। তো তারপরে এই যে খালা কিন্তু এক ফাঁকে এসে কাপড়গুলো ধুয়ে দিয়ে যায়, কাজ করে চলে যায় উনি, কাপড় ধুতে কিন্তু পরে আসে, যেহেতু অনেক সকালে এসে কাজ করে, তো তখন কিন্তু আর কাপড় ধোই না, আমি কাপড় ভিজিয়ে দিই। বিভিন্ন বাসায় আরও কাজ করে, পরে বেলা হলে এসে কাপড় ধুয়ে যায়। তো এখন কিন্তু এটা বিকাল, তা আমি কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো সব উঠিয়ে নিচ্ছি। আর মেয়ে যে কখন কখন কোন জামা পরে সব ভরে রাখে এক জায়গায়, আসলে বোঝা মুশকিল। ওর অতিরিক্ত কাপড় ভরায়, কারণ বাইরে খেলার প্রচুর নেশা, আর বাইরে খেললেই যে জামা একবার পরে বের হবে সেই জামা কিন্তু পরবর্তীতে না ওয়াশ করলে আর পরতে পারে না। তো এই জন্য কিন্তু ওর কাপড় চোপড়ই বেশি ওয়াশ করতে হয়।
এমনিতেও ছোট বাচ্চাদের আসলে কাপড় চোপড় একটু বেশি নোংরা হয়, তারপরেও যারা একদম ফ্ল্যাট বাসায় থাকে তাদের কিন্তু অতটাও নোংরা হয় না। কিন্তু ও যেহেতু বাইরে খেলে, কাদামাটি নিয়ে বেশি খেলে, দৌড়াদৌড়ি খেলে, ওর সমবয়সী অনেক মেয়ে আছে এখানে, তো এই জন্য ওর জামাগুলো একটু বেশিই নোংরা হয়। একদিন পরপরই দেখা যায় যে এক গাদা জামা ভরিয়ে ফেলে। তো এখানে আমি জামাগুলো এখনই ভাঁজ করে সাথে সাথে উঠিয়ে রাখবো, তাছাড়া দেখা যাবে যে আর খেয়ালই থাকবে না, এভাবেই পড়ে থাকবে। তো সাথে সাথে কাজগুলো যখন আমরা সাথে সাথে করে ফেলি তখন কিন্তু দেখা যায় যে কাজটাও শেষ হয়ে যায়, আর ঘরবাড়িও একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো আমি যেহেতু এখানে অনেক সময় বেডের উপরে রাখি, অনেক সময় সোফায় রাখি, তো দেখা যায় যে জায়গাটা কিন্তু দেখতে ভালো লাগে না। আর ভাঁজ করে যদি সঙ্গে সঙ্গেই কাবাডে রেখে দিই তাহলে দেখা যায় যে কাজটাও হয়ে গেল আর ঘরবাড়িও পরিষ্কার থাকলো। আর আমার বাসায় কিন্তু প্রচুর লোক আসে, যেহেতু আমার বাসার আমার আশেপাশেই আমার ভাই বোন ভাবিদের বাসা, তারপরে আবার আমার যেহেতু একটা বিজনেস আছে, আমার কর্মীরাও আসে। তো এই জন্য কিন্তু আমার বাসায় সবসময় লোকজন আসে, তাই চেষ্টা করি একটু গুছিয়ে রাখার জন্য। তো তারপরে এই যে কাবাডে নিয়ে এসে রাখছি। তো মেয়ে আসলে যতই গুছিয়ে রাখি একটা জামা বের করতে গিয়ে সব এলোমেলো করে ফেলে। তো তারপরেও যখন রাখি তখন একদম ভাঁজ করে এইভাবেই রাখি, আর পরবর্তীতে দেখা যায় যে ও একদম সব কিছু এলোমেলো করে রেখে দেয়। তো ছোট বাচ্চা আসলে যতদিন ও না বুঝবে, নিজের কাজ না করতে শিখবে, ততদিন কিন্তু এভাবেই চলবে আর কি, কিছুই করার নেই। আর যেহেতু সন্ধ্যায় এক কাপ চা না হলে আমার চলে না, সারাদিন অনেক পরিশ্রম করি, তো সন্ধ্যার পরবর্তী কাজ করার জন্য কিন্তু একটু এনার্জির প্রয়োজন, আর সেই এনার্জিটা কিন্তু এই চা থেকে পেয়ে থাকি। তো মাঝে মধ্যে দুধ চা, মাঝে মধ্যে র চা, কখনো কফি, তো যখন যেটা খেতে মন চায় তখন কিন্তু সেটাই করে থাকি। আর এই চা খেতে খেতে আপনার কাছে বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।